পুকুরের মাছগুলো কেমন লাফালাফি করছে, দেখেই জিভে পানি চলে এলো। পুকুরে ঝাঁপ দিয়ে কটা মাছ ধরে নিয়ে আসি। কত বড় বড় মাছ ধরেছি, এবার এগুলো কাঁচা চিবিয়ে খাবো। এই জায়গাটা আমার সাধনার জন্য একদম ঠিক আছে। বড় পুকুর, বড় বড় হিজল গাছ, বেশ ছায়াযুক্ত জায়গা। এখন থেকে আমি এখানেই থাকবো। খাচ্ছি তো কাঁচা মাছ, কিন্তু মানুষের গন্ধ পাচ্ছি। এখানে তো কোনো মানুষ আসেই না, নাকি আমার ভাগ্য আজ খুলে গেছে? কেউ মনে হয় পথ ভুল করে আমার কাছে চলে এসেছে। যাই, গিয়ে ধরে নিয়ে এসব মুন্ডখানা দিয়ে হালুয়া বানিয়ে খাই। এ কি, এ আমি কি দেখছি? এ তো দেখছি সাধু বাবা। কোথায় তাকে খাবো ভেবে এলাম, এখন দেখছি নিজের জীবনই চলে যাবে। একবার টের পেলে আমাকে আর আস্ত রাখবে না, পালাই আমি। কি রে শাকচুন্নি, এমন মুখ ভার করে গাছের ডালে বসে আছিস যে? কি হয়েছে তোর? কাল রাতে আসতে বলেছিলি, কিন্তু আমি ব্যস্ত ছিলাম, তাই আজ সকাল সকাল তোর কাছে চলে এলাম। ওই পচা ডোবায় একটা ফিশ ফ্রাই পার্টি ছিল, জানিস খুব মজা হয়েছে। পুকুরের সব পচা মাছের ফিশ ফ্রাই করেছিল, মনে পড়লে এখনো কেমন জিভে পানি আসছে। হ্যাঁ, তোমরা ওসব ফিশ ফ্রাই পার্টি করো, খাও, আনন্দ করো। আমার আর কি, ওসব আমাকে শোনাতে এসো না। একবার মরে শাকচুন্নি হয়েছি, জানি না না খেয়ে মরে এবার শাকচুন্নি থেকে কি হব। এত চুচ্ছিস কেন শাকচুন্নি? বল তোর কি হয়েছে? আর কি, সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে আজ, তাই সকাল সকাল খিদেটাও লেগে গেল। এদিকে আমার ভয় তো এই গাছের আশেপাশে পাখিরাও আসে না। প্রথম প্রথম মাস তো ভালোই খেতাম, কিন্তু পাখিগুলো এখন বড় চালাক হয়ে গেছে। আহারি, কি বলছিস? এত কষ্টে আছিস তুই, সে তো আমি জানতামই না। সেটাই তো, আগে কত ভালো দিন কাটতো আমার। পুকুর পাড়ের হিজল গাছে থাকতাম, খিদে পেলে কাঁচা মাছ ধরে চিবিয়ে খেতাম। কতবার তোকে সাথে নিয়ে খেয়েছি। তাই তো, তা তুই এমন সুন্দর জায়গা ছেড়ে এখানে চলে এলি কেন? অমন জায়গা ছেড়ে এসব রাস্তার পাশে কোনো শাকচুন্নি আসে? তুই যে এমন বোকা শাকচুন্নি, সেটা তো আমি জানতাম না। ভূত জগতে এখন এমন বোকা শাকচুন্নি আছি? তোর এমন কথা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমার কি মাথা খারাপ হয়েছে যে শখ করে আমি ওই জায়গা ছেড়ে এমন রাস্তার পাশে আসবো? ওই বজ্জার সাধুটা আর জায়গা পেল না, গিয়ে শেষে কিনা সেই পুকুর পাড়ে তার আস্তানা করতে হলো। আমি শাকচুন্নি হয়ে তো আর সাধুর পাশে থাকতে পারি না, তাই বাধ্য হয়ে গাছে এসে থাকার জায়গা বানালাম। ওখানে থাকলে এতদিনে ওই সাধু বাবা আমাকে বোতলে ভরে রাখতো। এটা অবশ্য মন্দ বলিসনি। তুই এক কাজ কর, তুই কোনো এক মানুষের ঘাড়ে উঠে যা, তাহলে আর তোকে কষ্ট করতে হবে না। মানুষেরা অনেক রকমের রান্না খায়, তুই একবার যদি কারো ঘাড়ে চেপে বসতে পারিস, তাহলে আর খাওয়ার জন্য কষ্ট করতে হবে না। আরে সত্যি তো, এটা তো খুব ভালো বুদ্ধি। এজন্যই আমি তোকে ডেকে পাঠিয়েছিলাম। আমি জানতাম তুই ঠিক একটা উপায় আমাকে বের করে দিবি। হয়েছে সমাধান, এবার আমি আসি, আর তুই তোর কাজ কর। এখানে বসেই আমি অপেক্ষা করব, যাকে পছন্দ হবে তার ঘাড়েই উঠে পড়ব। সেদিন মিতার নয়নের বিয়ে হয়। মিতার বাবা মা মিতাকে বিদায় দিয়ে একটি পালকিতে উঠিয়ে দেয়, কিন্তু মিতার আঁচল পালকির বাহিরে কিছুটা ঝুলে থাকে। আরে, ওই তো বিয়ে বাড়ির লোক যাচ্ছে, বউয়ের দেখে আঁচলে বাইরে ঝুলিয়ে আছে। আমি তাহলে ওই নতুন বউয়ের ঘাড়েই উঠবো। নতুন বউকে তো সবাই অনেক ভালো ভালো জিনিস খেতে দিবে, আমিও সবকিছু খেয়ে ফেলবো। পালকিটা হঠাৎ এমন করে ঝাঁকুনি দিয়ে উঠলো কেন? মিতা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। না না, আমার কোনো অসুবিধা নেই, আপনারা চলুন। আপনারা এমন ধীরে ধীরে হাঁটছেন কেন? এতক্ষণ তো ভালোই হাঁটছিলেন, এখন এমন ধীর গতিতে হাঁটছেন যে? দ্রুত চলুন, এমনিতে সন্ধ্যা পার হয়ে গেল। এভাবে হাঁটতে থাকলে তো মাঝরাতের আগে বাড়ি পাবো না। সাহেব, আপনি তো দেখছিলেন আমরা কিভাবে হাঁটছিলাম, কিন্তু হঠাৎ পালকিটা অনেক ভারী লাগছে, কাঁধে রাখতে অনেক কষ্ট হচ্ছে। কি আজগুবি কথা বলছেন? হঠাৎ করে আবার পালকি ভারী হয় কি করে?
আমার বউ তো তেমন মোটাও না। আপনারা 4জন বেয়ারা একজন মেয়েকে পালকিতে বহন করতে এসব কথা বলছেন? সাহেব, একজন মানুষ বহন করা কোনো ব্যাপার না। আর শুরুতে তো দেখলেন কত জোরে জোরে হেঁটে এলাম, কিন্তু ওই ঝাঁকুনির পর থেকে পালকি কেমন ভারী লাগছে। না হলে আমরাই বা কেন শুধু শুধু দেরি করব বলুন তো? তাড়াতাড়ি যেতে পারলে তো আমাদেরই লাভ। আচ্ছা, আপনারা যেভাবে পারেন চলুন, তবে চেষ্টা করুন একটু তাড়াতাড়ি যাওয়ার। বিষয়টা কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। বেহারারা এসব কি বলছে? হঠাৎ করে আবার পালকি ভারী হবে কেন? নাকি এরা ইচ্ছে করে এমন করছে? সময় বেশি লাগিয়ে পরে কি বেশি টাকা চাইবে? না, তা কেন চাইবে? টাকার কথা তো আগে থেকেই ঠিক করে রাখা আছে। তবে কি এরা ডাকাত দলের লোক? ইচ্ছে করে রাত করছে, পরে আমাদের থেকে সবকিছু লুট করে নেবে? না না, কিসব ভাবছি আমি। কিন্তু কোনো কিছু তো ভেবে কুল পাচ্ছি না, কাউকে কিছু বলতেও পারছি না। আল্লাহ আল্লাহ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই তো চলে এসেছি, এবার নামুন। যাক, বাঁচা গেল, ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারলাম। মিতা, ভেতরে চলো, মা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছেন। ভাই শুনুন, আপনি কি ভাবছেন জানি না, তবে আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। আপনার বইয়ের উপর একটু নজর রাখবেন। ঠিক আছে, রাখবো। অনেক রাত হয়েছে, আপনারা তাহলে এখন আসুন। কি মানুষ রে বাবা, কাকে কি বলতে হয় কিছু জানে না মনে হয়। তোরা এসেছিস? সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি আমি। আর বলো না মা, মাঝ রাস্তায় বেহারাদার যে কি হলো বুঝতে পারলাম না। এমনভাবে হেঁটে আসছিল যেন পালকিতে কোনো পাহাড় আছে। ওই বেহারারা পালকির মানুষদের হাঁটিয়ে নেওয়ার জন্য অমন করে একটু। তা বৌমার চোখ এমন লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই বাড়ি থেকে আসার সময় অনেক কেঁদেছো, তাই না? না, আসলে আমার বেশ খিদে লেগেছে, তাই এমন হয়েছে। খিদে লাগলে কারো চোখ লাল হয় নাকি? ওর হয়তো অমন হয়। তুমি এসব নিয়ে কথা না বলে ওকে একটু খেতে দাও দেখি। ঠিক আছে, দিচ্ছি, তোরা ঘরে গিয়ে বস। এই নাও মা, খেয়ে নাও। অনেকটা পথ, তাই আস্তে আস্তে খিদে লেগে গেছে। আসতে আসতে না, আসার অনেক আগে থেকেই খিদে লেগে আছে। কতদিন মন ভরে খাই না। এই নয়ন, তোর বউ এসব কি বলছে? আর দেখ কি করে খাচ্ছে। এমন করে কোনো স্বাভাবিক মানুষ খায়? আমার কি মনে হয় জানো, বিয়ে নিয়ে চিন্তা করে মনে হয় ও ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। আবার আজ বাবা মা রেখে এ বাড়িতে এসেছে, তাই হয়তো একটু অস্বাভাবিক ব্যবহার করছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো। আমার জন্য আরো খাবার নিয়ে আসুন, এটুকু খাবারে আমার পেট ভরেনি। বলে কি এই মেয়ে? এ কি বউ না রাক্ষস? প্রায় 5জন মানুষের খাবার এনে সামনে দিয়েছিলাম, সব একা খেয়েছে, আরো খেতে চাইছে। মা, কি ভাবছো? যাও নিয়ে এসো। হ্যাঁ, আনছি। আর তো তেমন খাবার নেই, যেটুকু আছে তাই নিয়ে দেই। এই নাও মা, খাও। মা, এত রাস্তা আসতে আসতে আমারও খিদে লেগে গেছে, আমাকে একটু খেতে দাও। কোনো খাবার বাকি থাকলে তো দেব। ঠিক আছে, আমি আজ এভাবেই শুয়ে পড়ি, কাল সকালে উঠে খেয়ে নেব। তোমার পেট ভরেছে মিতা? কিছুটা বাকি আছে, আর একটু হলে ভালো হতো। এখন শুয়ে পড়ো, কাল সকালে বেশি করে রান্না করে দেব। মা, সে রাত থেকে খিদে লেগে আছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও না। বৌমা এসো, সবাই একসাথে খেয়ে নিই। না না, একসাথে না, আগে আমি খাবো, তারপর বাঁচলে আপনারা খাবেন। কি বলছো তুমি এসব? ঠিকই বলেছি, আর তা যদি না করো আমি পাড়ার লোক ডেকে এনে বলবো তোমরা আমাকে অত্যাচার করো। ঠিক আছে, আমরা খাবো না তোমার সাথে। তুমি আগে খাও, তারপর বেঁচে থাকলে আমরা খাবো। কি খাদক বউ নিয়ে এসেছিস বাবা? কোনো কাজ তো করেই না, আমার রান্না করা খাবার শুধু বসে বসে গিলছে। 10 জনের খাবার একাই খাচ্ছে। আস্তে কথা বলো মা, কেউ শুনলে আমাদেরই খারাপ বলবে। আমার মনে হয় ওর কোনো রোগ আছে, তাই এত খায়। আজই আমি ডাক্তার দেখাবো ওকে। পেটনির থেকে বুদ্ধি নিয়ে একদম ঠিক কাজ করেছি। কেমন মজা করে করে হরেক রকমের খাবার খাচ্ছি,
ওর কথা না শুনলে গাছের ডালে বসে কাঁচা পাখি মেরে মেরে খেতে হতো। ডাক্তারকে নিয়ে এসেছিস বাবা? ওই দেখ, তোর বউ একা একা বসে কথা বলছে। এই মেয়ে মনে হয় পাগল, দেখিস না কিভাবে কথা বলে। মা, আমি ডাক্তার নিয়ে এসেছি, তুমি আর কোনো চিন্তা করো না। আসুন ডাক্তার সাহেব। মিতা, একা একা কি এত বিড়বিড় করছো? আমার খিদে পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে এসো। আনবো, তার আগে ডাক্তার সাহেব তোমাকে একটু পরীক্ষা করে দেখবেন। তুমি চুপ করে বসো। ডাক্তার সাহেব, কি দেখলেন? তেমন কোনো সমস্যা দেখলাম না। মনে হয় ওটা তার অভ্যাসের কারণে হয়েছে। ধীরে ধীরে পরিমাণ কমিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই। আমি এবার আসি। ডাক্তার তো চলে গেছে, এবার আবার খাবার নিয়ে এসো। না, তুমি এত খাবার আর খাবে না। এখন থেকে তুমি কম কম খাবে। নয়ন, বাড়িতে যে তরকারি ছিল তা সব শেষ হয়ে গেছে, এখন কি রান্না করব? তুমি চিন্তা করো না, আমি পুকুর থেকে এখনই মাছ ধরে আনছি। তোমাদের পুকুর আছে? পুকুর আছে, পুকুরে অনেক মাছও আছে। চলো আমার সাথে, মাছ মারা দেখবে। ঠিক আছে, চলো। সত্যি তো এই পুকুরে অনেক মাছ। অনেকদিন হয়ে গেল কাঁচা মাছ খাওয়া হয় না। মাছের এমন লাফালাফি দেখে আমার আর তর সইছি না। মন চাচ্ছে এখনই পুকুরে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু সেটা তো সম্ভব না। সময় বুঝে পরে আমাকে আসতে হবে। দেখো কত মাছ ধরেছি। এবার বাড়ি চলো, এই পুকুরের মাছ ভাজার স্বাদই আলাদা। ওরা দুজনে এখন রান্নাঘরে ব্যস্ত, এটাই আমার উপযুক্ত সময়। এই তো কত মাছ, আশেপাশে কেউ নেই, মাছ ধরবো আর খাবো। মা, মনে হচ্ছে আজ তোমার মাছ ভাজা আরো বেশি মজা হবে। কি সুন্দর গন্ধ ছড়িয়েছে। দাঁড়াও, মিতাকে ডেকে এনে দেখাই। মিতা, মিতা কোথায় গেলে? মিতা। এ এ, কি দেখছি আমি? একটা মানুষের হাত এত বড় হতে পারে কি করে? ডাঙ্গায় দাঁড়িয়ে হাত লম্বা করে মাছ ধরে সেই কাঁচা মাছ কি করে খেতে পারে? নয়ন, তোর মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমি তো তোকে শুরু থেকেই বলছি কিছু একটা ঝামেলা আছে। তুই আর দেরি করিস না বাবা, গিয়ে এখনই সাধু বাবাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ মা, আমিও তাই ভাবছি। তুমি সাবধানে থেকো, আমি গেলাম। এখনো আপনার রান্না হয়নি? কত সময় লাগবে? আমার সে কখন খিদে লেগেছে। তাড়াতাড়ি আমাকে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে দিন। আর শুনুন, রাতে কিন্তু খাসির মাংস রান্না করবেন। খাসির মাংস আমার খুব পছন্দ। ঠিক আছে বৌমা, তাই করব। তুমি কোনো চিন্তা করো না। এ নাও তোমার গরম গরম মাছ ভাজা, যত ইচ্ছে খেয়ে নাও। হ্যাঁ, খাবোই তো, সব খাবো। না, সব মনে হয় তুই আর খেতে পারবি না, কারণ আমি চলে এসেছি। আপনি কি এখানে কেন এসেছেন? ওনাকে যেতে বলো এখান থেকে। ওনাকে আমার একদম সহ্য হচ্ছে না। তাই নাকি? আমাকে একদম সহ্য হচ্ছে না? তাহলে এটা সহ্য কর। মরে গেলাম, কি জ্বালা করছে, মেরে ফেলো আমাকে। এই শাকচুন্নির জন্যই তোমার বউ এমন করতো। ওকে আমি আজ উচিত শিক্ষা দেব। না না, দয়া করে আমাকে বন্দি করো না। আমি কারো কোনো ক্ষতি করিনি, আর কারো ক্ষতি করতেও চাই না। তবে এই নতুন বউয়ের ঘাড়ে কেন উঠেছিলি তুই? ধরা পড়ে এখন ভালো সাজা হচ্ছে, তাই না? না, সত্যি বলছি, আমি খাওয়ার লোভে ওর ঘাড়ে চেপে বসেছিলাম, আর কিছু না। দয়া করে আমাকে ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কোনো মানুষের ঘাড়ে উঠবো না। তোর কথা শুনে মনে হচ্ছে আসলেই তুই ভালো, তাই তোকে ছেড়ে দিলাম। কিন্তু আর কখনো এমন করলে তোকে আমি বোতলে ভরে নদীতে ফেলে দেব বলে দিলাম। না না, আর কারো ঘাড়ে উঠবো না। এই চললাম আমি জঙ্গলে, মানুষের আশেপাশেও আমি আর থাকবো না।
আপনি আমাদের বড় বাঁচালেন সাধু বাবা, না হলে যে কি হতো। ওসব নিয়ে আর ভেবো না। আর শোনো, তোমার বউকে কদিন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করাও। এই কদিন ও কিছুই খায়নি, সব ওই শাকচুন্নি খেত। ওর শরীর দুর্বল হয়ে আছে। ঠিক আছে সাধু বাবা। বৌমা, এটুকু খেলে হবে? এই ভাতটুকু নাও, আর একটু খাও। সাধু বাবা বলে গেছেন তোমার শরীর অনেক দুর্বল হয়ে আছে। মা, আর না, আর খেতে পারবো না আমি। এসব বললে হবে? এর চেয়ে তো আমার শাকচুন্নি বৌমা ভালো ছিল, সব খেয়ে নিত। হা 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 হা।